আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি নোয়াখালী জেলার সোনাইমুড়িতে এসএ তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত জামশেদ ভাইয়ের কাছে, যিনি চাকরির পাশাপাশি বিগত 3 বছর ধরে এসএ তেলাপিয়া চাষ করে পেয়েছেন দারুণ এক সফলতা এবং নিজ এলাকার সহ আশেপাশে ফেলেছেন ডাক। তো চলুন আর দেরি না করে চলে যাই জামশেদ ভাইয়ের কাছে, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। তো জামশেদ ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনাদেরকে ধন্যবাদ এত কষ্ট করে আমাদের এখানে আসার জন্য। নোয়াখালী আসছেন, আমাদের নোয়াখালী ঐতিহ্য দেখে এলেন, ধন্যবাদ সবাইকে। জি জি, সেটা তো দেখে গেলাম এবং আপনাদের সাথে মোটামুটি একটা দেখা সাক্ষাৎ হয়ে গেল। তো ভাই, এই যে আপনি তো বিগত 3 বছর ধরে এসএ তেলাপিয়ার সাথে আছেন, জি তো এসএ তেলাপিয়া কিভাবে চাষ করতেছেন, কোন চাষ পদ্ধতি অবলম্বন করতেছেন, এবং আপনি তো একজন চাকরিজীবী, জি চাকরিজীবীর পাশাপাশি এই যে মাছ চাষ করতেছেন, সেক্ষেত্রে কি কষ্ট হয়? বিভিন্ন বিষয় নিয়ে আর কি কথাটা বলবো। আচ্ছা আচ্ছা ভাই, এই যে বর্তমানে আমি তো আপনার একটা পুকুর পাড়ে দাঁড়ায় আছি, এটা কি কালচার পুকুর না নার্সিং পুকুর? এটা কালচার পুকুর। এটা কত শতাংশ? এটা 35%। এই কালচার পুকুর সহ আপনার মোট কতটি পুকুর আছে? আমার 3টা পুকুর আছে এখানে। এর মধ্যে কালচারের একটা আর 2টো হচ্ছে যে আমি নার্সারি করি। একটাতে আপনাদের এসএ তেলাপিয়াটা আর একটাতে বাংলা মাছের কিছু নার্সারি করি। ওই নার্সিং পুকুর দুটো কত শতাংশের? ওটা 10 করে 20% ওখানে আছে। আচ্ছা ভাই, এই যে 3টা পুকুরের কথা বলেন, 3টা পুকুরে কি আপনার নিজের না লিসে নেওয়া আছে? একটা নিজের, আর ছোট যেগুলো নার্সারি করে ওগুলা নেওয়া, লিজ নেওয়া আর কি। এই যে নার্সিং পুকুরটা যে আপনি লিসে নিছেন, সেটা কত টাকা দিয়ে লিসে নিয়েছেন এবং কত বছরের জন্য নিয়েছেন, যদি একটু বলতেন। ওটা না, ওটা আমাদের বড় ভাইয়ের। তো ওনাকে বলার পরে উনি আমাকে এমনি দিয়ে দিয়েছিল, বাট আমি ওটা বছরে 4,000 টাকা দিয়ে নিচ্ছি আর কি ওনার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, মানে মিষ্টি খাওয়ার টাকাটা দিচ্ছেন। এরকমই আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, বুঝতে পারলাম। আচ্ছা, এই যে বর্তমানে যে পুকুরে দাঁড়িয়েছে, এই পুকুরে কি কি মাছ আছে? এখানে আপনাদের যে এসএ তেলাপিয়াটা আছে, আর বাংলা মাছ বলতে রুই, কাতলা, মৃগেল, এটাই আছে আর কি। আচ্ছা, আর নার্সিং এ কি কি আছে এখন? নার্সিং এ আছে আপনাদের এসএ তেলাপিয়া যেটা, ওটা নার্সিং এ আছে। ওখানে আমি আনছি এবার 12,000 পিস। ওটা একটাতে নার্সিং চলতেছে, আর আরেকটাতে নার্সিং চলতেছে বাংলা মাছের যেগুলা রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, এই মাছগুলা। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসএ তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসএ তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসএ তেলাপিয়া পোনা। আচ্ছা ভাই, এই যে এসএ তেলাপিয়ার পাশাপাশি যে বাংলা এটা নার্সিং করতেছে, এটা কি যে মানে পরবর্তী সময় যখন কালচার দিবেন তখন যেন ওই বাংলা মাছ অন্য জায়গা থেকে না? হ্যাঁ, অন্য জায়গা থেকে নেওয়া যেন না লাগে। ওটা যেন অনেক সময় হেসাল হতে হয়, পাওয়া যায় না, অথবা যে আমি যেরকম চাচ্ছি ওরকম পাচ্ছি না, যার কারণে বাংলা মাছটাও কিছু চাষে দিয়ে রাখি, চাপে রাখি, ওখান থেকে আইনা তারপর একসাথে কালচারে দিয়ে দিই। কালচার পুকুরে আপনি এসএ তেলাপিয়া এবং বাংলা মাছ দেন, বাংলা মাছ কি সাথী ফসল হিসেবে দেন? সাথী ফসল হিসেবেই। আচ্ছা, এটার ঘনত্ব কেমন থাকে দুইটার? দুইটা ঘনত্ব থাকে আপনার। কালচারে যখন দিই তখন এসএ তেলাপিয়া যেটা থাকে আপনাদের, ওটা দিয়ে শতাংশে 200 পিস করে, আর অন্যান্য যে বাংলা মাছ আছে ওটা এভারেজ 5% 3টা করে পড়ে। 5% 3টা করে পড়ে। এর মধ্যে আপনার কাতলা, রুই, মৃগেল তিনটাই হিসেব করে তারপরে দিই আর কি। আচ্ছা, মানে স্তরভেদে মাছ। হ্যাঁ, স্তরভেদে মাছগুলো ভেদ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো বলা যায় যে আপনি একটা একক চাষ করতেছেন, মিশ্র চাষ। মিশ্র চাষ না, ওটা হচ্ছে একক চাষ। তেলাপিয়াটা জাস্ট ওটা সাথী ফসল হিসেবে বাংলা মাছগুলো দেওয়া। আচ্ছা ভাই, সেটা তো বুঝতে পারলাম যে আপনি তেলাপিয়ার পাশাপাশি বাংলা মাছগুলো দেন। এই যে মাছ চাষের সাথে আপনি কতদিন যাবত তাহলে জড়িত আছেন? মাছ চাষের সাথে আজকে প্রায় 4 বছর। এই 4 বছর সময়ের মধ্যে আপনার মনে হচ্ছে যে মাছ চাষে লস আছে বা লসের সম্মুখীন হয়েছেন? মাছ চাষে আসলে সঠিক নিয়মে করতে পারলে লসের সম্মুখীন হয় না। আর লস সাধারণত যেটা হয়ে থাকে হয়তো প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়ে থাকে, যেটা আমাদের বিগত 2টা বছরে আমরা এটার সম্মুখীন হয়েছি, 24-এর বন্যা এবং 25-এর বন্যায়। আর তাহামরি ওরকম কোনো ইয়ে নাই। আরেকটা হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে যদি সঠিক আপনি পরিচর্যা করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনি একটা জিনিস চাষ করবেন, একটা জীবন্ত জিনিস নিয়ে কাজ করবেন, ওটা পরিচর্যার বিষয়টা যদি ক্লিয়ার না থাকেন, তো সেই ক্ষেত্রে আপনাকে হয়তো লস টানতে পারে। সাধারণত আমরাও মানুষ, আমাদেরও যদি পরিচর্যা সঠিকভাবে না থাকে, আমরা অসুস্থ হতে পারি, আমাদেরও শরীরে শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে, দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে ওটাও একটা জীবন্ত প্রাণী, ওদের পরিচর্যাটাও 100% মেনটেন করতে হবে। তো ওটা যদি সঠিকভাবে মেনটেন করতে পারে তাহলে ওখান থেকে ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, যে আপনি 4 বছর ধরে মাছ চাষের জগতে আছেন, জি। আপনি তেলাপিয়া করতেছেন তো 3 বছর ধরে, 3 বছর, মানে এসে তেলাপিয়া 3 বছর। 3 বছর ধরে করতেছেন। আচ্ছা, এই 3 বছর আগে আপনি কি মাছ চাষ করতেন? তখন অন্য জায়গা থেকে তেলাপিয়া এবং বাংলা মাছ করছিলাম। আগেও তেলাপিয়া আগে তেলাপিয়া করেছিলাম একটা বছর, ওনাদের
কারণ এর আগে আপনাদের সাথে আমার ওরকম সুসম্পর্ক হয় নাই, সম্পর্কে হয় নাই, মানে যোগাযোগই যোগাযোগে হয় নাই, আচ্ছা। যার কারণে আপনাদের দিতে পারিনি। যখন থেকে আপনাদের সম্পর্কে জানলাম, তাও ইউটিউবের মাধ্যমে, তখন সকল কিছু আপনাদের অ্যানালাইসিস করে কথা বলে, আপনাদের কল সেন্টারে যারা সার্ভিস করে যথেষ্ট আন্তরিক, ওনারা প্রতিনিয়ত খোঁজখবর নেয়, এমনকি সুপরামর্শ দিয়ে থাকে সবসময়। এমনকি ওনারা যে সময়টা ওনাদের কাছ থেকে নেওয়া হয়, ও তখন থেকে ওনারা সম্পূর্ণ মনিটরিংয়ে রাখে। 10 দিন হোক 15 দিন হোক ওনারা কমিউনিকেশন করে, কি পরিস্থিতি আছে অথবা কি অসুবিধার মধ্যে আছি, এই বিষয়গুলো ওনারা মনিটরিংয়ে রাখে। যে সর্বোপরি এই কারণেই আপনাদের তেলাপিয়া নেওয়ার পর থেকে আর অন্য কোনো তেলাপিয়া নেওয়া হয়নি, আচ্ছা। আপনাদেরটাই কন্টিনিউ করা হচ্ছে। আচ্ছা, এই যে আগে যে তেলাপিয়া এবং বাংলা করতেন, তখন কি মানে একক চাষ করতেন না মিশ্র চাষই করতেন? তখন আমার প্রথম টাইমই ছিল, তখনও একটু মিশ্রই ছিল, এটা মিশ্রই ছিল। পুরোপুরি ছিল না। আচ্ছা, তখনকার তুলনায় এই যে এসে তেলাপিয়া যে চাষ করতেছে, এটা বেশি লাভজনক না ওটা বেশি লাভজনক ছিল? এখনকারটাই বেটার, ওনাদের গ্রোথ আচ্ছা। সবগুলো মিলে অনেকগুলো ভালো। মানে এসে তেলাপিয়া লাভজনক বেশি? জি। কারণ আপনি তাহলে তো বিগত 3 বছর ধরে এসে তেলাপিয়া চাষ করতেন না। জি। আচ্ছা ভাই, এই যে তেলাপিয়ার পাশাপাশি যে আপনি বাংলা মাছ দিয়ে রেখেছেন পুকুরে, এটা কারণটা কি? আসলে তেলাপিয়ার সাথে বাংলা মাছ দেওয়ার কারণ হচ্ছে যে সাধারণত যে ফাঁকা জায়গাটা থাকে পুকুরে, যেটা 3টা স্তরে আমরা জানি, সাধারণত 3টা স্তরের জন্য এই স্তরটাকে মেনটেন করার জন্য বাংলা মাছটা দিয়ে থাকা। আর এই বাংলা মাছটা দেওয়ার কারণে ওদের গ্রোথে কোনো অসুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে না আমার, কারণ ওটা তো পরিমাণে খুবই কম দিচ্ছি, সংখ্যা মাত্রই, কিছু সংখ্যা মাত্র দেওয়া হচ্ছে। এমন না যে আমি তেলাপিয়া যে পরিমাণ দিই শতাংশে 200 পিস, এটা তো দিচ্ছি মাত্র 3 পিস অথবা সর্বসাকুল্যে গেলে 4 পিস, এর বেশি না। তো এই কারণে ওটা গ্রোথে আশা করি কোনো সমস্যা হচ্ছে না। আর খাওয়ার জন্য এক্সট্রা কোনো সমস্যা করা হচ্ছে না। আমি ফুকুইয়ের জন্য, তেলাপিয়ার জন্য যে খাদ্যটা দিয়ে থাকছি ওটাই দিয়ে যাচ্ছি, আর বাকিটা হচ্ছে যে মাঝে মধ্যে হয়তো বা খল্লির যে ইয়েটা আছে খল্লিটা ইউজ করি। তাহলে বাংলা মাছ কি আপনি এক্সট্রা একটা বেনিফিট পাচ্ছেন? এক্সট্রা একটা বেনিফিট পাওয়া। আচ্ছা ভাই, এই যে আপনি কিছুদিন আগে তো মাছ বিক্রি করছেন, এই পর্যন্ত অনেকবারই মাছ বিক্রি করছেন, তখন থেকে আপনি কি সাইজের মাছটাকে বিক্রি করেন? আমার সাইজটা 3 পিস এবং 4 পিসে ম্যাক্সিমাম সময় বিক্রি করা হয়। 4 পিসে আসলেও বিক্রি করা হয়, তখন কি হয় ঘনত্বটা কমে যায়। আর যখন 3 পিস, এবং কি আমি গতবার এমনও পাইছি 2 পিসও আমার, মানে 1 পিস হয়ে গেছে প্রায় 600-700 গ্রাম প্রায় হয়েছে 6 মাসে। আচ্ছা আচ্ছা, 6 মাসে 1 পিসে 600-700 গ্রাম। 600-700 গ্রামও পাইছি আমি, মানে আপনি তাহলে বলতে চাচ্ছেন যে 3টা থেকে 4টা কেজি আসলে আপনার বিক্রি করেন? বিক্রি করে দিই। আচ্ছা, এই 3টা থেকে 4টা যে বিক্রি করেন, সেক্ষেত্রে বাজার চাহিদাটা কেমন? এটা চাহিদাটা বেশি না এর থেকে বড় তেলাপিয়ার চাহিদাটা বেশি? অ্যাকচুয়ালি তেলাপিয়া চাহিদা অলওয়েজ বাজারে বেশি থাকে, সাধারণত কমন যেটা 2টা কি 3টাই মার্কেট যার বেশি, মানুষের চাহিদা বেশি থাকে। এ পর্যন্ত কেমন কেমন রেট পেলেন একটু যদি বলতেন? আর হিসেবে বলি সেক্ষেত্রে আমার প্রায় 160 টাকা পড়ছে। আচ্ছা, নিট খরচ বাদ দিয়ে, নিট যেটা সেল আসছে মানে সবকিছু খরচ বাদ দিয়ে আপনার 160 টাকা করে বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে। আচ্ছা। আর এমনি যেটা আমার পার্শ্ববর্তী সবাই ছিল, ওনারা ওখান থেকে খুচরা বাজার আমার একটু ভালো পাওয়া গেছে। খুচরা বাজারে কেমন পেয়েছিলেন রেট? 180-90। অ্যাকচুয়ালি আমার এখানে আমার এমনও হয় বেড়ার সময় যখন আমি মাছটা উঠাই, 2-3 মন মাছ আমার এখানেই সবাই নিয়ে যায় আনন্দের সহিত, আমার এখান থেকে আচ্ছা, মাছগুলা সবাই আমার স্বাচ্ছন্দ্য, কারণ প্রত্যেকের সামনে প্রজেক্টটা তো যার কারণে সবাই আমার এখান থেকে মাছ নেওয়ার জন্য যথেষ্ট আগ্রহী। আচ্ছা, এই যে জামশেদ ভাই, এই যে আপনি 3টা কেজি করে মাছগুলো বিক্রি করেছেন, তো এই 3টা কেজি মাছের গ্রোথ আসতে কতদিন সময় লেগেছে আপনার? 3টে মাছের গ্রোথ আসতে সাধারণত 4 মাসেই পাওয়া যায়। মানে আপনি যতদিন ধরে এসে তেলাপিয়ার সাথে আছেন, এতে কি মানে 4 মাসেই 4 3টা কেজি মাসে আসে? 3টাই কেজি এসে, হ্যাঁ। আচ্ছা, এই বছর আপনি টোটাল কতবার মাছ নিয়েছেন? এই বছর 2বার নেওয়া হয়েছে। আর বিগত বছর থেকে তো মাছ হ্যাঁ, নিতেই বিগত আছেন। বছর থেকে নিচ্ছি। আচ্ছা, এই যে ভাই আপনি যেটা বললেন যে 6 মাসে 500-600 গ্রাম হয়, এটা তো এসে তেলাপিয়াই, তাই তো? হ্যাঁ, ওইটা এসে তেলাপিয়া, এটাই। আচ্ছা, এসে তেলাপিয়া, এটা তো অন্য কোনো তেলাপিয়া না, আবার অন্য কোনো তেলাপিয়ার কথা বলতেছেন না? না না, অন্য কোনো তেলাপিয়া নাই। ওটা হচ্ছে যে আপনাদের সাথে পরিচয় হওয়ার আগে, যোগাযোগের আগে, তখন অন্য তেলাপিয়া করছিলাম অন্য আরেকটা ব্র্যান্ডের, তো ওটাই ফার্স্ট টাইম করছিলাম। আর আপনাদের পরবর্তী যখন আপনাদের সাথে যোগাযোগ হচ্ছে, পরিচয় হয়েছে, তখন থেকে আপনাদের গুলাই আসতেছে। আচ্ছা জামশেদ ভাই, এই যে এসে তেলাপিয়ার কথাটা যেটা বললেন, এটা যদি কেউ চায় যে 1 থেকে 2 কেজি করবে, এটা কি করা সম্ভব? যেহেতু আমি 6 মাসে 600-700 গ্রাম পাইছি, সেই ক্ষেত্রে আশা করি সম্ভব, এবং কি এটার জন্য হয়তো বা 7-8 মাস সময় দিলে হয়তো বা 1 কেজি করা সম্ভব হয়ে যাবে। সেক্ষেত্রে এসে তেলাপিয়া কোনো ডিম দেওয়ার সম্ভাবনা আছে? আমার যেহেতু 700 গ্রামে আমি পাই নাই ডিম, সেক্ষেত্রে আশা করি যে, এমনকি যতটুকু জানি আপনাদের প্রত্যেকটা গাইডলাইনে দেওয়া আছে যে 1 বছর আগে এই মাছগুলো ডিম দেবে না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যেহেতু আমি 6 মাস 7 মাস অবজার্ভ করে দেখছি, তো আশা করি বাকি সময়টা
ভালো রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, এসে তেলাপিয়ার সাথে আপনার পরিচয়টা হয় কিভাবে? অ্যাকচুয়ালি এসএফ তেলাপিয়ার সাথে আমার পরিচয় হচ্ছে ইউটিউবের মাধ্যমে। সোশ্যাল মিডিয়াতে আমি এই তথ্যটা পাই। তখন আমি ওনাদের এই বিষয়গুলা, ওনাদের সাকিব ভাই এমডি, তো ওনার অনেকগুলো ভিডিও আমি দেখেছি। আনবিলিভেবল, আমার ইউটিউবে যে ডাউনলোডটা আছে এখানে প্রায় 100-এর উপরে ভিডিও শুধু ওনারই ভিডিও ডাউনলোড করা আছে। আচ্ছা, ওনার প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপডেটগুলো দেয়, আমি প্রতিনিয়ত এগুলো ফলো করি। ওনার বিষয়গুলো থেকে জানতে পারি অনেকগুলো বিষয় তথ্য, প্রতিনিয়ত নতুন নতুন তথ্যগুলা। তো এই কারণেই ওনার বেশি আকৃষ্ট হওয়া। এটা কি আপনি অন্য মাছ চাষকালীন অবস্থায়ও দেখতেছিলেন না? জি, অন্য মাঝখানে যখন আমি ফার্স্ট টাইম যেটা করছিলাম, হ্যাঁ। তখনই ওটা আগে দেখি নাই। ওটা চলা অবস্থায় আমি সাকিব এগ্রোর যে ভিডিওগুলো ওগুলা দেখলাম, ওনাদের ফিশারি যে ইয়েগুলো আছে। তো পরবর্তীতে ওটা দেখার পরে ওনাদের বিষয়গুলো আরও অনেকগুলো প্রোডাক্ট, মাছ চাষের বিষয় সম্পর্কে জানলাম। জানার পরে তখন কমিউনিকেশন করলাম ওনাদের সাথে, যে নাম্বারগুলো দেওয়া ছিল স্ক্রিনে। ওনাদের সাথে যোগাযোগ করার পরে ওনাদের কল সেন্টার যে ভাইরা আছে যথেষ্ট আন্তরিক, ওনারা প্রতিনিয়ত তখন আমাদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করলো, যার মাধ্যমেই পরবর্তীতে আপনাদের এসএফ তেলাপিয়াগুলো আনা হয়। তখন থেকে চাষাবাদ চলতেছে আপনাদের গুলাই। আচ্ছা আচ্ছা, মানে অনলাইনে দেখার পরে আপনি হলো অর্ডার করছেন। জি। আচ্ছা, এই অর্ডারটা যখন করেছেন অনলাইন জি। সেহেতু মানুষের ভিতরে ভয়ভীতি কাজ করে, সেক্ষেত্রে আপনার দৃষ্টিকোণ থেকে আপনার টাকাটা যে দিয়েছেন অনলাইনে কিভাবে দিয়েছিলেন, আর সেক্ষেত্রে আপনার ভয়ভীতি কাজ করেছিল নাকি? আসলে বর্তমানে আধুনিক যুগে প্রতারণার চক্রটা অনেক বেশি কাজ করে। এখন আমরা যদি বলতেছি আমরা ডিজিটালে আসলে আমরা ডিজিটাল উপকার থেকে অপকারটাই বেশি পাচ্ছি। অপকার মানে মানুষ প্রতারণার শিকার হচ্ছে বেশি। তো সেই ক্ষেত্রে আপনাদের সাথে কমিউনিকেশন করতে যেয়ে আমার এই বিষয়টা কেন মনে হয় নাই, যেহেতু আমি আপনাদের সাকিব স্যারের ভিডিওগুলো অনেক আগ থেকেই দেখতাম, কমিউনিকেশন করতাম। আমি মাছ অর্ডার করার আগেও সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি মাছ অর্ডার করার আগে আমি একটা সমস্যা পড়ি, যেহেতু আমি প্রথম খামারে ছিলাম তখন আমার ওই সমস্যার সমাধান কল সেন্টারে যে ভাইদের মাধ্যমে আমি কথা বলছি, ওনারা আমাকে সমস্যার সমাধান করে দিচ্ছে, যার প্রতি বিশ্বাসের জায়গাটা আরও তৈরি হয়েছে ওখান থেকে। পরবর্তীতে যখন অর্ডার করলাম, অর্ডারগুলোর পেমেন্টগুলো ওনাদের বিকাশ এবং ব্যাংকিংয়ের মাধ্যমে, আমি ফার্স্ট টাইম বুকিং মানিটা আমি ইয়েতে করছিলাম, বিকাশের মাধ্যমে করছিলাম। পরবর্তীতে ব্যাংকের মাধ্যমে টাকাটা পেমেন্ট করছি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আচ্ছা, এই যে ভাই আপনি এসে তেলাপিয়া অর্ডারটা করেছেন, সেক্ষেত্রে সাকিব এগ্রোর কাছে মাছ চাওয়া মাত্র কি তারা মাছ দিয়ে দিচ্ছে, না আপনার পুকুরের পরিধি সম্পর্কে জানতে চেয়েছিল? না, আমি অর্ডার করার সাথে সাথে ওনারা করে নাই। আগে অ্যাট ফার্স্ট ওনারা জানতে চাইছে যে আমার কত শতাংশ আমি চাষাবাদ করব, ওই পরিমাণে ওনারা আমাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে। আর মাছ আনার আগেই, মানে ওনারা দেওয়ার আগেই ওনারা আমার প্রত্যেকটা বিষয় পরিচর্যা বিষয়টা করছে, অ্যানালাইসিস করছে যে আমার পানি কতটুকু আছে, আমি পরিচর্যা কীভাবে করছি, চাষের উপযুক্ত করছি কিনা, দেন ওনারা আমাকে মাছটা ডেলিভারি করছে। আচ্ছা, আমরা যতটুকু জানি যে মাছ চাষের জন্য নার্সিং করতে হয়, এসে তেলাপিয়ার জন্য অবশ্যই করতে হয়। হ্যাঁ। আর নার্সিং করার সুফল তো অন্যথায় আছেও। হ্যাঁ, এটা আসলে আমার জানা ছিল না আগে যে রেনু আনার পরে এটাকে নার্সিং করতে হয়। মানে আগে যখন চাষ করতেন তখন নার্সিং না, করতেন তখন এটা আমার এই সরাসরি আমি এটা দিয়ে দিতাম। আচ্ছা। তো পরবর্তীতে যখন জানলাম যে আসলে নার্সিং করার সুবিধাটা কি, ওনাদের কাছ থেকে যখন জানার পরে অ্যাকচুয়ালি তখন অনুধাবন করলাম যে আসলেই সত্যি যে এত ছোট পোনা যদি আমি বড় পুকুরে দিয়ে দিই তাহলে এটা পরিচর্যা যথেষ্ট ব্যাঘাত ঘটে, যার কারণে নার্সিং করাটা খুবই গুরুত্বপূর্ণ। আর নার্সিং করলে কি হয়, স্বল্প পরিসর জায়গার মধ্যে ওটা মনিটরিং করাটা খুব সহজ হয়। আর ওদেরও অল্প সময়ের ভিতরে আমি যদি বড় পুকুরে ইয়েতে দিয়ে দিই, চাষের ইয়েতে নার্সিং করি, তো সেক্ষেত্রে তারা পরিপূর্ণ খাওয়াটাও পাচ্ছে না, যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। তো নার্সিংটা অবশ্যই বেস্ট। এই যে নার্সিং পুকুরটা আপনি কিভাবে রেডি করছেন, আর এই নির্দেশনা কি সাকিব এগ্রো আপনাকে দিয়েছে নার্সিং করার? জি, নার্সিং করার জন্য আমাকে সাকিব এগ্রো থেকে ওনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে পেজটা দিয়ে দিয়েছে, কীভাবে করতে হয় নিয়মাবলী সবগুলো দিয়ে দিছে। এবং কি যখন রিনোয়ার ফার্স্ট টাইম আনছিলাম তখন ওনারা ওটার সাথে পুরোপুরি একটা গাইডলাইন বুক দিয়ে দিছে আমার। গাইডলাইন বইও দিয়ে? জি। আচ্ছা, তো পুকুরে কি দিয়েছিলেন নার্সিং পুকুর রেডি করার জন্য? নার্সিং পুকুর রেডি করার জন্য প্রথমত আমি আগে যে রেনু ছিল ওগুলো তো সেচ দিয়ে ওটা শুকাই ফেলছি, শুকানোর পরে রোদ আলোতে যথেষ্ট করছি। পরবর্তীতে আমি ওখানে চুন দেওয়া হয়েছে, একটু হাল চাষ করে নিলাম, দেন পানি ঢুকাইয়া ওটাকে চুন লবণ দিয়ে প্রোবায়োটিক দিয়ে পরিপূর্ণ প্রস্তুত করে তারপর এখানে চারা হয়েছে। আচ্ছা, নার্সিং পুকুর তৈরি করার পরে কি এটার কোনো ছবি বা ভিডিও সাকিব এগ্রোতে পাঠানো হয়েছে? জি, ওটা ওই পানির কালারটা কি ওনারা ওটা দেখার জন্যে ছবিগুলো উঠাই তারপর ওখানে দেওয়া হয়েছে, দেখি ওনারা
যতটুকু আমাকে গাইডলাইন, আরেকটু যদি কোনো কিছু মিসিং থাকে ওনারা ওখান থেকে সাজেশন দিয়ে দিচ্ছে আমাকে। আচ্ছা ভাই, যে আপনাকে যে মাছটা পৌঁছে দিয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে কোন জায়গা পর্যন্ত মাছটা দিয়ে গেছে এবং কিসের মাধ্যমে ডেলিভারিটা দিয়েছে একটু যে বলতেন। যে ওনাদের নিজস্ব পরিবহন দ্বারা আমাকে পণ্যটা আমার কাছে এনে দিয়েছে। আমার যেহেতু মেন রোডের সাথে আমার কমিউনিকেশনটা আমার যথেষ্ট ভালো, মেন রোডের পাশেই আমার প্রজেক্টগুলো, তো সেক্ষেত্রে একদম আমার প্রজেক্টের পাড়ে আসেই ওনারা ডেলিভারি দিয়ে গেছে। আচ্ছা, যে পলিতে যখন আপনারা মাছটা নিয়েছেন, হ্যাঁ, তখন কি আপনি শূন্য মৃত্যুরে মাছটা পাইছেন? না, আমি ওখানে আসলে যথেষ্ট ভালো ফিডব্যাক পাইছি। পলিথিনে আসছে, অনেক সময় দেখা গেছে কিছু হালকা হল মাছ মারা যায়, কিন্তু যতটুকু ভালো দেখছি যে আমার এখানে ওই ধরনের কিছু হয় না। আচ্ছা, এই যে ভাই আপনি মাছটা যে পাইলেন, পাওয়ার পরে তো নার্সিং করেছেন, নার্সিংটা আপনি কতদিন করেছেন? 30 থেকে 40 পিস আসা পর্যন্ত নার্সিং এ রাখি। ওটা 1 থেকে 1.5 মাসের মধ্যে হয়ে 1 থেকে 1.5 মাসের মধ্যে, মানে 45 দিনের মধ্যে 30 পিসে কেজি চলে আসে। চলে আসে। তারপরে তো আপনি কালচার পুকুরে মাছটা দিবেন। জি। কালচার পুকুরও তো আপনার রেডি করতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে কালচার পুকুরটা রেডি করেছেন কিভাবে? জি, কালচার রেডি করার জন্য, কারণ যেহেতু রেনুর সাথে আমার গাইডলাইনটা দিয়ে দেওয়া হয়েছে, গাইডলাইন বুক যেটা, ওটার মধ্যে সবকিছু দেওয়া আছে, এবং কি ওনারা কমিউনিকেশন যোগাযোগ যখন করি, কথা হয় যখন, তখন ওনারা কালচারের বিষয়টা বলে দেয় যে কীভাবে কী করতে হয়। তো সেটাও সেম ইয়েতেই সেচ দেওয়ার পরে আগে মাটিগুলো শুকাই নিয়ে পরবর্তীতে চাষাবাদ করে চুন দেওয়ার পরে আপনার পানি ঢোকানো হয়। পানি ঢোকানোর পরে আপনি গ্যাসের যদি প্রয়োজন অনুভব হয় তাহলে গ্যাসের ডোজটা করা হয়, দেন চুন লবণ দিয়ে প্রোবায়োটিক দেওয়ার পরে যখন আমার উপরে প্লাঙ্কটন তৈরি হয় তখন যে ওখানে চাষাবাদে দেওয়া হয়। এই যে কালচার পুকুরে দেওয়ার পরে আপনার তো প্রত্যেক মাসে এটার পরিচর্যা করতে হয়েছে এবং প্রতিনিয়ত যে খাবারটা দিতে হয়েছে সেটা তো দিয়েছে। জি। আচ্ছা, এই যে খাবার কতটুকু কোন সময় দিতে হবে এটা আপনি জানলেন কিভাবে? আগে আমার যেটা জানা ছিল সেটা আসলে পরিপূর্ণ জানা ছিল না। আমি যখন সাকিব এগ্রো থেকে যে আমাদের তেলাপিয়াগুলো আনলাম, তখন আমাকে যে গাইডলাইন বুকটা দেওয়া হয়েছে ওটার মাধ্যমে আমি পরিপূর্ণভাবে জানতে পারছি যে আসলে এটার কতটুকু বডি ওয়েটের খাওয়াগুলো দিতে হয়। আচ্ছা, মানে এটা আমার আসলে এখান থেকে জানা। সঠিক গাইডলাইন ছিল, মানে তারা যে মাছের সাথে একটা গাইডলাইন বই। জি, গাইডলাইন যেটা ছিল ওটার পরিপূর্ণ যে আমার কতটুকু সাইজের বডি ওয়েটে আমি কতটুকু খাদ্য দিব, কোন সাইজের খাদ্য দিব, সবগুলো দেওয়া আছে ওখানে। আচ্ছা, আপনি খাবারটা কি খাবার দেন, ভাসমান না ডুবন্ত? না, আমি বাসমান খাওয়াটাই দিই। ডুবন্ত খাবার দেন না কেন? ডুবন্ত খাবার দিলে কি কোনো সমস্যা হয় নাকি? ডুবন্ত খাবার দেওয়া হয় না এই কারণেই, হয়তোবা ডুবন্ত খাবার বাসমান খাওয়াটা দিলে আমার সুবিধা হচ্ছে যে সে কতটুকু খাচ্ছে এবং কি খাওয়াটা আমার কোনো অপচয় হচ্ছে কিনা বোঝা যায়। ডুবন্ত খাওয়ার দ্বারা কিন্তু আমি ওই জিনিসটা বুঝতে পারতেছি না যে আমার খাওয়াটা কি পরিপূর্ণ তারা খেতে পারতেছে, না এটা যদি দেখা গেছে আমি যদি ওভার খাদ্য দিয়ে থাকি তাহলে এখান থেকে আমার গ্যাসের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে বেশি, যার কারণে আমি বাসমান খাদ্যটাই দিয়ে থাকি। এই যে ভাসমান খাবারটা যে দিচ্ছেন, বই দেখেই তো দিচ্ছেন, জি। সাকিব এগ্রো যে বইটা গাইডলাইন বইটা আসলে সেটা অনুযায়ী দিচ্ছেন। এই বইয়ের ভিতরে কি মাসিক চর্যা হিসেবে আপনি যা ব্যবহার করেন, মাসিক পরিচর্যা নেন তো? হ্যাঁ, আমার প্রতি মাসে মাসিক পরিচর্যা নেওয়া হয়। আচ্ছা, এই যে মাসিক পরিচর্যাটা নেন সেই বিষয়ে কি ওই বইটার ভিতরে আসছে? হ্যাঁ, মাসিক পরিচর্যার বিষয়টাও এখানে আছে, এগুলো পাক্ষিক বিষয়টাও আছে, 15 দিন অন্তর যে পরিচর্যা আছে ওইটার বিষয়ও দেওয়া আছে। তো আমার সাধারণত যেটা আমার প্রয়োজন হয়, আমার পাক্ষিকটা প্রয়োজন হয় না, আমি মাসিক পরিচর্যা যেটা আছে গাইডলাইনে ওভাবে আমি নিচ্ছি। আচ্ছা, মাসিক পরিচর্যা হিসেবে আপনি কি কি দিচ্ছেন? আমার মাসিক পরিচর্যা হিসেবে আমি চুন দিচ্ছি, লবণ দিচ্ছি, আর যখন আমার পানিটা একটু হচ্ছে তখন আমি প্রোবায়োটিক ইউজ করতেছি। আচ্ছা, এরপর যখন এটা প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, 4 মাসে 3টা কেজি যখন চলে আসে তখন তো বাজারজাত করেছেন। জি। সেক্ষেত্রে আপনি তো বলেন নিজেও বিক্রি করেছেন এবং পাইকারিরও পুকুর পাড় থেকে নিয়ে গেছিল। পুকুর পাড় থেকে আসলে আমার প্রতিবেশী যারা আছে, আবার যখন আমি মাছ উঠাই আড়তে নেওয়ার জন্যে, তখন আমার প্রায় 2 থেকে 3 মণ 4 মণ মাছ আমার ইয়েতেই লাগে, মানে পাশেই লাগে। আর প্রতিবেশী যারা আছে সবাই স্বাচ্ছন্দ্যে আমার মাছগুলো রিসিভ করতেছে, এবং কি আলহামদুলিল্লাহ একটা জিনিস দেখলাম যে যতজনের নিচে প্রত্যেকে খেয়ে তৃপ্তি পাচ্ছে, যে মাছগুলো খেতে ভালো লাগতেছে আমার কাছে, খাইতেও সুস্বাদু, খেতে ভালো লাগতেছে, যার কারণে ওনারা দেখা গেছে যে একসাথে অনেকগুলো মাছ নিয়ে যায়, কেউ 10 কেজি 15 কেজি 20 কেজি মাছ আমার কাছে একসাথে নিয়ে যায়। অর্থাৎ মানে আপনার মাছ এখানেই প্রায় বিক্রি হয়ে যাচ্ছে, হ্যাঁ, বাকিটা তো আপনার আড়তে দিয়ে আড়তে আসেন। আচ্ছা জামশেদ ভাই, আমরা জানি যে চাকরির পাশাপাশি আপনি এটা করতেছেন, আপনি তো সকালে যান, কখন আসেন? সাধারণত সকাল 10টার মধ্যে অফিসে যাই, আর আসতে হয়তো বিকাল বা সন্ধ্যা হয়ে যায়। তাহলে খাবারগুলো দেয় কে? খাবারের বিষয়টা হচ্ছে যে সকালে আমি যখন সময়টা পাই ওই সময়টা আমার সকালের কাজগুলো আমি করে যাই। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাবা আছে বাড়িতে, বাবার কারণেই আমি আসলে সাপোর্ট পাচ্ছি। বাবা আমাকে যথেষ্ট সময় দেয়, বাবার সময় দেওয়ার কারণে হয়তো আমি এখনও কন্টিনিউ করে যাচ্ছি, বাট নয়তো আমার কন্টিনিউ করাটা ডিফিকাল্ট হয়ে যেত, কারণ হচ্ছে যেহেতু আমি সকাল টাইমে সময় দিই, বাকি দিন আমি সময় দেওয়ার কোনো সুযোগ নেই। তো বাবা আমাকে সাপোর্ট দিচ্ছে, উনি বিকাল টাইমটা ওনার দায়িত্বে দিয়ে যাচ্ছি, বাবা এটা সাপোর্ট দেয়।
আর উনি দিনের মধ্যে কয়েকবার আসা যাওয়া করে দেখে যাচ্ছে কি সুবিধা অসুবিধা আছে, উনি ওইগুলো মনিটরিং এ রাখেন। আচ্ছা ভাই, এই যে আপনি তো এখন মাছ চাষ করে মাছ বাজারে বিক্রি করে দিচ্ছেন, এখন আপনার নার্সিং এ কি মাছ আছে বললেন? এখন নার্সিং এ আমার সে তেলাপিয়াটাই আছে। এবার 12,000 পিস আমি নার্সারি দিছি, আর আরেকটা নার্সারিতে আমার বাংলা মাছের কিছু রাখা আছে ওখানে। আচ্ছা, এটা কিছুদিন পর এখানে আবার এখানে চলে আসবে হয়তো সেখানে বা এই কালচারে মাস শেষে আমার কালচারে চলে আসবে। আর এই যে এসে তেলাপিয়া 3 বছর ধরে করতেছে, এটার মুখ্য কারণ কি, মানে কি পাইলেন এসে তেলাপিয়ার ভিতরে? মুখ্য কারণের মধ্যে প্রথমত যেটা হচ্ছে যে ওনাদের সাথে আসলে কমিউনিকেশন করে যথেষ্ট আমি হ্যাপি। যে কোনো সমস্যা যে কোনো সময় যোগাযোগ করলে ওনাদের থেকে আমি রেসপন্স পাই। আর হচ্ছে যে প্রোডাক্টগত গুণমান বলতে মাছের যে গুণগত মান, মাছের আমি আগে যেটা করছিলাম ওটা থেকে এটা মাছের সবসময় তাদের অ্যাক্টিভিটিস অনেক ভালো। যেমন কি এই ছোট মাছটা যখন আসে, আমি যখন নার্সারিতে দিই, তাদের মুভমেন্টটা যথেষ্ট ভালো লাগে। অনেক সময় দেখা গেছে অনেক মাছ আনলো দুর্বল, তারা মানে এই যেন মরে যাচ্ছে এমন একটা পরিস্থিতি থাকে। বাট ওনাদের মাছগুলো যেগুলো পাইলাম সবসময় সবল। এখন আমি গতকালকে আমি যে আমার মাছগুলো আছে ওগুলো আমি ধরলাম, ওয়েট দিলাম, দেখলাম, তো ওদের মানে মুভমেন্টটা যথেষ্ট ভালো। আচ্ছা আচ্ছা, মানে যার কারণে মাছের দিক থেকেও দেখলাম, খাওয়া দাওয়ার দিকেও ওরা যথেষ্ট ইয়ে আছে। সর্বোপরি হচ্ছে যে এই সবগুলো মিলে ওনাদের কাজগুলো থেকে মাছগুলো নেওয়া। তার মানে খামারিদের জন্য যেটা প্রয়োজন সেটা সাকিব এগ্রো প্রতিনিয়তই করে যাচ্ছে এবং সর্বাত্মক দেওয়ার চেষ্টা করতেছে, তাই তো? জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে জামশেদ ভাই, অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম, ভালো লাগলো। আপনার প্রজেক্টও দেখে গেলাম যে আপনার যে 2026 সালের জন্য যে পরিকল্পনা আছে সেটা যেন আপনি সুন্দরভাবে গুছিয়ে উঠতে পারেন, এবং আপনাদের যে মেইনলি সমস্যা বন্যার জন্য যেন আপনি ভালোভাবে একটা প্রতিকূল বা প্রতিরোধের ব্যবস্থা করতে পারেন। সেজন্য যত সহযোগিতা বা কীভাবে করতে হবে এই বিষয়ে যদি সাকিব এগ্রোর কাছে কোনো পরামর্শ লাগে এটা অবশ্যই তারা দিবে, সমস্যা নেই, যেহেতু আমরা একটা পরিবারের মতো, এবং আপনি সব কিছুর জন্য গুছিয়ে উঠতে পারেন, সেজন্য আপনার জন্য শুভকামনা এবং দোয়া রইল ভাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কষ্ট করে নোয়াখালীতে আসছেন, আমাদেরকে দেখে যাচ্ছেন। বিশেষ করে হচ্ছে যে মাঠ পর্যায়ে এসে যখন খামারদের সাথে কথা বলবেন তখন ওনাদের কাছ থেকেই সুবিধা অসুবিধাগুলো সম্পর্কে বেশি অবগত হওয়া যায়। তো আপনাদেরকেও ধন্যবাদ, আসছেন আমাদের বিষয়গুলো জানলেন, আর বিশেষ করে নোয়াখালী আসছেন, অসংখ্য ধন্যবাদ, আবার আসবেন অবশ্যই ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন বিগত 3 বছর ধরে এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জনকারী জামশেদ ভাইয়ের গল্পকথা, যিনি চাকরির পাশাপাশি নিজে এবং পরিবারের লোক সম্মিলিতভাবে এসে তেলাপিয়া চাষ করে পেয়েছেন দারুণ এক সফলতা। তো এই জামশেদ ভাইয়ের মতো মাছ চাষে আপনারা সফলতা পেতে পারেন, সেজন্য আপনাদের এসে তেলাপিয়া চাষ করতে হবে, কারণ এসে তেলাপিয়া খায় কম বাড়ে বেশি, এবং 4 মাসে 3 কেজি হয়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আগামী কোনো এক ভিডিওতে কোনো এক এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।